নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে ভয় পেয়েছে তেমনই কিন্তু পর্যবেক্ষণ ওয়াকিবহাল মহলের। তার কারণ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটা কিন্তু তার শুনানি ছিল সুপ্রিম কোর্টে 5ই মে, এবং তার শুনানিতে আমরা যেটা দেখলাম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পুরো দায়িত্বটা কিন্তু একদম পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের উপর ছেড়ে দিয়ে তিনি মানে সরে পড়লেন। কারণ এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই আর আলগাভাবে দেখছে না যে একটা লোকসভায় পাস হয়ে যাওয়া, রাজ্যসভায় পাস হয়ে যাওয়া, একদম সারা দেশের ফার্স্ট লেডি অর্থাৎ ফার্স্ট পার্সন যিনি দেশের রাষ্ট্রপতি, তিনি সই করে দিয়েছেন, তারপর একটা আইন বিলে প্রমাণিত হয়ে গেছে, সেটা এবার কার্যকর করা হবে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে আমরা স্টে অর্ডার লাগিয়ে দেব। সেটা কিভাবে হতে পারে? এবং সেটা কিন্তু কেন্দ্র কোনো মতেই যে করতে দেবে না, তার জন্য তারা একটা 1332 পাতা জুড়ে কিন্তু এফিডেভিট করে তাদের একদম সমস্ত উত্তর সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছিল, এবং জানিয়েছিল সুপ্রিম কোর্ট কি করতে পারে এবং কি করতে পারে না, সেটা কিন্তু একটা হুঁশিয়ারির সুরেই করেছিল। এবং সেই সূত্র ধরে আমরা দেখছিলাম যে সঞ্জীব খান্না আজকে কি একদম রায় দেয়, অর্থাৎ 5ই মে কি রায় দেয় সঞ্জীব খান্না, সেদিকে যখন গোটা দেশ তাকিয়েছিল, সঞ্জীব খান্না রীতিমতন একদম পালিয়ে গেলেন, তেমনই কিন্তু একটা পর্যবেক্ষণ হচ্ছে এই মুহূর্তে। কি ঘটনা ঘটলো আজকে কোর্টের ভেতর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে নিয়ে, সেই সমস্ত খবরের ডিটেলস আপনাদের জানাবো। এবং এই মুহূর্তে কেন্দ্র বনাম সুপ্রিম কোর্টের যে একটা টাফ ফাইট চলছিল বিভিন্ন কেসের ভিত্তিতে, সেটা কিন্তু আরও একবার রীতিমতন প্রমাণিত হলো যে কেন্দ্র সুপ্রিম কোর্টকে একদম সরাসরি কোথাও গিয়ে হুঙ্কার কিংবা একটা চাপে রাখতে এই মুহূর্তে কিন্তু সমর্থ হলো, অন্তত ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। সেই সমস্ত খবরের ডিটেলস আপনাদের দেবো। তার আগে অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি খবরে। এই মুহূর্তে আপনারা জানেন যে একদম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং সেটা নিয়ে কিন্তু দেশ উত্তাল হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তি তৈরি হয়েছে সেটা নিয়ে, এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন নেতা, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী কিংবা তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রর মতো নেতারা কিন্তু একদম সরাসরি সুপ্রিম কোর্টে পিটিশন দিয়ে তারা কিন্তু তাদের যে আপত্তির জায়গাটা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে, সেটা কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই ক্ষেত্রে একদম আমরা দেখেছি যে প্রত্যেক দিন কিন্তু শুনানি হচ্ছিল। গত শুনানিটা ছিল 16ই এপ্রিল, এবং 16ই এপ্রিল সিজিআই সঞ্জীব খান্না সরাসরি তিনি কিন্তু মন্তব্য করেছিলেন যে না, দুটো ক্লজ আছে, যে দুটো ক্লজ নিয়ে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে মূলত, সেই ক্লজ দুটোতে কিন্তু আমরা স্টে অর্ডার লাগানোর কথা ভাবছি। সেই দুটো ক্লজ হচ্ছে নন মুসলিম ব্যক্তির ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলে প্রবেশ। সেটা নিয়ে প্রথম একটা সমস্যা তৈরি হয়েছিল যে কেন নন মুসলিম ব্যক্তিত্বরা হঠাৎ করে ওয়াকফ যে আইনটা কিংবা ওয়াকফ যে বোর্ডগুলো তৈরি হয়, সেগুলো তো তৈরি হয় মূলত মুসলিম সমাজের প্রাধান্যকে কেন্দ্র করে, এবং সেটাই হয়ে এসেছে। তাহলে সেখানে হঠাৎ করে কেন নন মুসলিম ব্যক্তিরা প্রবেশের অধিকার পাবে? এই ছিল প্রথম আপত্তির জায়গা। দ্বিতীয় আপত্তির জায়গা ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ এতদিন ধরে ওয়াকফ সম্পত্তি হিসাবে যেগুলো ইউজ করা হচ্ছে, সেগুলোর যদি নথি না থাকে, একদম সঠিক নথি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেগুলো সরকারের কাছে চলে যাবে, কিংবা সরকার আবার সেগুলোর মালিকানা ফিরে পাবে, কিংবা সরকার সেগুলোকে অধিকার করে নিতে পারবে। সেটা কিভাবে হতে পারে? তার কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ একদম মৌখিকভাবে ওয়াকফ বোর্ডকে দান করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে নথি পাওয়া যাবে কি করে? এই ছিল দুটো অসুবিধার জায়গা, এবং সে দুটো নিয়ে কিন্তু একদম সরাসরি সিজিআই সঞ্জীব খান্না একদম প্রধান বিচারপতি হিসেবে তিনি বলেছিলেন যে এই দুটো জায়গা আপাতত ইন্ট্রিম একটা কিন্তু স্টে অর্ডার কিংবা স্থগিতাদেশ আমরা কিন্তু দেব, এমন কিন্তু ভাবনা চিন্তা করছি। এবং এই মামলার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমরা দেখেছিলাম যে সরকারের পক্ষে যে অ্যাডভোকেট জেনারেল, তিনি কিন্তু সওয়াল করেন যে আমাদেরকেও বলার সুযোগ দিন, এবং সেই যে কথা তিনি বলেছিলেন 16ই এপ্রিল, সেদিন কিন্তু একদম রীতিমতন কড়া ভাষায় তিনি বলেছিলেন যে প্রত্যেকটি প্রশ্ন, আপনি যা যা প্রশ্ন করছেন সেগুলোর উত্তর আমাদের দেওয়ার সময় দিন, এবং উত্তরটা শুনে প্রত্যেকটা পার্টির কথা শুনে তারপরে আপনি এটাতে স্টে অর্ডার দেওয়ার কথা ভাববেন বা অন্য কিছুর কথা আপনি ভাববেন।
এবং সেই অনুযায়ী সঞ্জীব খান্না ডেট দেন 5ই মে। এবং ইন দি মিন টাইম আমরা কিন্তু দেখি একদম সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি প্রশ্ন, সুপ্রিম কোর্ট যে যে প্রশ্নগুলো করেছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 1332 পাতার একটি এফিডেভিট ফাইল করে কেন্দ্রীয় সরকার এবং তাদের আইনজীবীরা। এবং সেই সুপ্রিম কোর্টে সেই ফাইলটা হয় কিন্তু 25শে এপ্রিল, অর্থাৎ 16ই এপ্রিল ফার্স্ট যে শুনানি ছিল, তার পরবর্তীতে 5ই মে শুনানির নেক্সট শুনানির ডেট ছিল। এর মাঝখানে 25শে এপ্রিল কিন্তু সরকার একদম এফিডেভিট ফাইল করে তাদের যে স্ট্যান্ড পয়েন্টটা, তাদের যা বক্তব্য সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে, যা যা প্রশ্নের উত্তর সমস্তটাই দেয় এবং সামগ্রিক পরিপ্রেক্ষিতটা কিন্তু তারা ক্লিয়ার করে। এবং সেখানে কিন্তু একদম রীতিমতন যারা যারা এই এফিডেভিটটা নিয়ে চর্চা করছেন তারা কিন্তু বলছেন যে একদম পরতে পরতে সুপ্রিম কোর্টকে কিন্তু একটা হুঁশিয়ারির মেজাজ এই এফিডেভিটে ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবং সেটা কোথাও গিয়ে কিন্তু একটা চাপে রাখা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে। তার কারণ সঞ্জীব খান্না কিন্তু এখনো পর্যন্ত প্রধান বিচারপতি এবং তার আমলে অর্থাৎ গত 6 মাসে আমরা ইতিমধ্যেই ভিডিও করেছি, গত 6 মাসে সঞ্জীব খান্না একটার পর একটা কিন্তু বিড়ম্বনায় ফেলার মতন একদম রায় দিয়েছেন কিংবা মন্তব্য করেছেন যে যাতে কেন্দ্র কিন্তু বিড়ম্বনায় পড়তে পারে। তার মধ্যে অন্যতম ছিল এই ওয়াকফ। এবং তাছাড়াও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি তামিলনাড়ু সরকার ভার্সেস তামিলনাড়ুর যে গভর্নর, সেই কেসেও আমরা দেখেছি যে একদম প্রেসিডেন্টকে একদম কিন্তু উই কমান্ড বা ম্যান্ডামাস জারি করেছে সুপ্রিম কোর্ট। সুতরাং এই বিভিন্ন পরিস্থিতিগুলো নিয়ে কিন্তু একদম জর্জরিত একটা সুপ্রিম কোর্ট বনাম সরকারের লড়াই চলছিল। কিন্তু আমরা যেটা দেখলাম একদম 5ই মে একদম সরাসরি সঞ্জীব খান্না তিনি পত্রপাঠ একদম বলে দিলেন যে আমি সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে পড়ার মতন আমার সময় পাইনি এবং 1332 পাতার এফিডেভিট পড়ে তার ভিত্তিতে আজকে শুনানিতে মন্তব্য করা সেটা আমার পক্ষে সম্ভব নয়। এবং সরাসরি কিন্তু আমি পরবর্তী যে বিচারপতি তার হাতে কেসটা ছেড়ে দিচ্ছি এবং তার নতুন একটা ডিভিশন বেঞ্চ গঠন হবে তার আন্ডারে, অর্থাৎ বি.আর. গাওয়াইয়ের আন্ডারে একটা নতুন ডিভিশন বেঞ্চ গঠন হবে। তারা এই 1332 পাতার এফিডেভিট যেটা সরকার জমা দিয়েছে সেটা পড়বে এবং তার ভিত্তিতে তারা 15ই মে তাদের শুনানি আবার ডেট তিনি রাখলেন। অর্থাৎ 13ই মে কিন্তু একদম সঞ্জীব খান্না রিটায়ার করে যাচ্ছেন। 14ই মে বিচারপতি বি.আর. গাওয়াই আবার তিনি একদম শপথ নিচ্ছেন দেশের 53 নম্বর বিচারপতি হিসেবে এবং তার পরবর্তীতে কিন্তু একদম বিচারপতি হওয়ার পরের দিনই এই সুপ্রিম কোর্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে নিয়ে আবার শুনানি রয়েছে এবং যেখানে কিন্তু তাকিয়ে রয়েছেন যে একদম স্টে অর্ডার দেবেন কিনা সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন জায়গা থেকে পিটিশন এসছে, 72টা পিটিশন এখনো পর্যন্ত চলে এসেছে। তারপর সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে আর যাতে পিটিশন জমা না পড়ে। এবং সেই ক্ষেত্রে আজকে সঞ্জীব খান্নাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, যখন সঞ্জীব খান্না বলছেন যে পরের ডেট আমি দিয়ে দিচ্ছি, তখন সঞ্জীব খান্নাকে কিন্তু পিটিশনাররা বলেছিলেন যে আপাতত একটা ইন্ট্রিম স্টে অর্ডার আপনি বলেছিলেন সেটা কি দিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে সঞ্জীব খান্না কিন্তু একদম বলেছেন যে আমি আর এর ব্যাপারে কোনো মন্তব্য করব না, যা বলবেন বিচারপতি বি.আর. গাওয়াই বলবেন। সুতরাং একদম রীতিমতন কিন্তু ভয় পেয়েছেন সঞ্জীব খান্না, ভয় পেয়েছে সুপ্রিম কোর্ট এই এফিডেভিট দেখার পরে, তেমনই কিন্তু মনে করছে একদম পর্যবেক্ষকরা এবং ওয়াকিবহাল মহল। কারণ এই এফিডেভিটে কিন্তু খুব গুরুতর কয়েকটা মন্তব্য করেছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং তার মধ্যে আপনাদেরকে জানাই যে সেপারেশন অফ পাওয়ার ভায়োলেট করছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ পার্লামেন্ট এবং রাজ্যসভা এবং তারপর লোকসভা এই দুটো জায়গায় যে পাওয়ারটা তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ নির্বাচিত সারা দেশ থেকে নির্বাচিত সাংসদরা যখন একটা ডিসিশন নিয়েছেন তাদের পাওয়ারের ভিত্তিতে, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটাকে কিভাবে একদম ভায়োলেট করছে সেটা কিন্তু বড় একটা প্রশ্ন তারা রেখেছিল সুপ্রিম কোর্টের কাছে। তার কারণ যারা সাংসদ দেশের তারাও কিন্তু অবশ্যই এই মুহূর্তে একদম আইনসভার সদস্য এবং আইন তৈরি করেন তারা। সুতরাং তাদের তৈরি করা আইনকে কিভাবে সুপ্রিম কোর্ট বন্ধ করতে পারে বা স্টে অর্ডার দিতে পারে সেটা ছিল একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন, নির্বাচিত সাংসদদের ইচ্ছার প্রতিবিম্ব এই
ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিল, ইতিমধ্যে কিন্তু এটাকে বিল বলা যায় এবং সেইটা কিন্তু একদম নির্বাচিত যারা সাংসদ তাদের ইচ্ছার প্রতিবিম্ব, তার কারণ তারা ভোট দিয়েছেন এটার পক্ষে। সুতরাং এই প্রশ্ন ছিল এবং তার সঙ্গে ছিল 36 বার এটাকে নিয়ে বৈঠক হয়েছে। দেশ জুড়ে 97 লক্ষ মানুষের ইচ্ছে ভোটাভুটির মাধ্যমে কিন্তু জানা হয়েছে, তেমনও কিন্তু এই এফিডেভিটে লেখা ছিল এবং তার সঙ্গে লেখা ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু কোনো ওয়াকফ সম্পত্তি পাওয়া যায়নি, অথচ সেখানে কিন্তু মুসলিম প্রধান এরিয়া এবং সেখানেই কোনো ওয়াকফ সম্পত্তি পাওয়া যায়নি, অথচ বেশ কিছু জায়গার উল্লেখ করে বলা হয়েছে যে হিন্দু প্রধান এরিয়াগুলোতে এত পরিমাণ ওয়াকফ সম্পত্তি আসছে কোথা থেকে। তাহলে সম্পূর্ণটাই কি একদম কাকতালীয়, সেই প্রশ্ন কিন্তু করা হয়েছিল। এবং তারপর আমরা যেটা দেখলাম যে 15 মে একদম সঞ্জীব খান্না সরাসরি কিন্তু আজকে 5 মে দাঁড়িয়ে 15 মে ডেটটা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের জন্য রাখলেন। সুতরাং বুঝতেই পারছেন যে ইন্ট্রিম কোনো ধরনের কোনো স্টে অর্ডার আজকে দেয়া হলো না। তিনি মামলা সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাইলেন না, যেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তিনি গত দিন পর্যন্ত অর্থাৎ 16 এপ্রিল পর্যন্ত কিন্তু বলেছিলেন যে আমি স্টে অর্ডার দেব এই দুটো পার্সপেক্টিভকে ভিত্তি করে, অর্থাৎ যে নন মুসলিম ব্যক্তিরা ওয়াকফ বোর্ড কিংবা ওয়াকফ কাউন্সিলে প্রবেশ করতে পারবে সেটা, এবং তার সঙ্গে ওয়াকফ বাই ইউজার অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ওয়াকফকে দেওয়া হয়েছে তার কোনো কাগজ না থাকলে যে সরকার গ্রহণ করে নিতে পারবে সেই জায়গাটা, সেই দুটোতে কিন্তু আমি একদম স্টে অর্ডার দেব। তারপর হঠাৎ করে সঞ্জীব খান্না আজকে যে মন্তব্য করেন যে আমার তো এই সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে, অবসর গ্রহণ করছি, তাই পরবর্তী বিচারপতি তিনি সামগ্রিক ব্যাপারটা পড়বেন, এফিডেভিটটা পড়বেন এবং সামগ্রিক বিষয় তিনি তার মতামত পরবর্তী দিন জানাবেন। সুতরাং এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে 16 এপ্রিল তিনি কি জানতেন না তার রিটায়ারমেন্ট কবে? তিনি কি জানতেন না যে 13 মে যেদিন তার রিটায়ারমেন্ট তার আগেই তাকে একটা রায় দিতে হবে যদি 5 মে তিনি শুনানি রাখেন? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠতে বাধ্য এবং অবশ্যই এই মুহূর্তে ওয়াকিবহাল মহল কিন্তু মনে করছেন যে বিচারপতি সঞ্জীব খান্না যেভাবে স্ট্রেট ব্যাটে ব্যাট করেছেন গত 6 মাস ধরে কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলার সূত্র ধরে একদম কোণঠাসা করার চেষ্টা করেছেন এবং সুপ্রিম কোর্টের পাওয়ার বেশি নাকি পার্লামেন্ট কেন্দ্রীয় সরকারের পাওয়ার বেশি, এই প্রশ্নটা বারংবার উঠেছে দেশের মানুষের মধ্যে। তারপর শেষ একদম সময় এসে তার যখন অবসর গ্রহণের শেষ সময়, তখন তিনি আর কোনো রকম বিতর্ক রাখতে চাইছেন না এবং রীতিমতন কেন্দ্রীয় সরকার যেভাবে এফিডেভিটে প্রত্যেকটি ছত্রে ছত্রে একদম হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট কি করতে পারে এবং কি করতে পারে না সম্বন্ধে, সেটা কিন্তু সিরিয়াসলি নিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে কোনো ধরনের কোনো স্টে অর্ডার আসেনি এবং পরবর্তীতে যে স্টে অর্ডার আসবে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে তেমনও কিন্তু কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না যারা পর্যবেক্ষক মহল। যে বিল যেটা পাস হয়ে গিয়েছে পার্লামেন্ট এবং রাজ্যসভায় দুটো হাউসেই একদম পাস হয়ে যাওয়ার পর একদম রাষ্ট্রপতির সই নিয়ে যে বিল পাস হয়েছে সেটা কিন্তু আর বদলানোর খুব একটা সুযোগ নেই। যদি থাকতো তাহলে সিজিআই সঞ্জীব খান্না যেভাবে বিরোধিতা করেছিলেন একদম সরাসরি আজকে কিন্তু স্টে অর্ডার লাগিয়েই দেওয়ার কথা ছিল। সুতরাং সামগ্রিক পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেন স্টে অর্ডার দিলেন না, তার পিছনে কি কি কারণ, কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছেন, 1332 পাতার এফিডেভিটে মূল বক্তব্যগুলো কি, সমস্তটাই তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।